আপনারা দেখছেন মুক্ত আবহাওয়া। আমি নাসিম আপনাদের সঙ্গে। আর আজ আমরা এখন রয়েছি বর্ধমান পৌরসভায়। বর্ধমান পৌরসভায় প্রায় দীর্ঘ 34 মাস পর গঠিত হয়েছে প্রশাসক মণ্ডলী, এবং সেই প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হয়েছেন প্রণব চট্টোপাধ্যায়। আজ আমাদের রাজনৈতিক সংবাদদাতা মোশাররফ আজম একান্ত সাক্ষাৎকারের তার সাথে। চলুন আমরা দেখি কি আলোচনা হলো আজকে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করুন। যত আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন, তত তাড়াতাড়ি পৌঁছে যাবো আপনার কাছে আমরা। তাই অবশ্যই গোটা ইন্টারভিউটা দেখুন এবং অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র মুক্ত আবহাওয়া। আমি সৈয়দ মোশাররফ আজম, মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারপারসন, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন প্রণব চট্টোপাধ্যায় মহাশয়। তার কাছে আমরা অনেক কিছু শুনে নেব পৌর সম্পর্কে। তিনি আসার পর থেকে কী অবস্থা দাঁড়িয়েছে, কতটা উন্নতি হয়েছে, কী কী সমস্যার সমাধান করতে ইচ্ছুক এবং আনুষঙ্গিক পৌরসভার বিভিন্ন বিষয় সম্পর্কে তার কাছে আমরা জানব। তো তিনি দীর্ঘদিন ধরে বর্তমান পৌরসভার সঙ্গে যুক্ত, 50 বছরেরও বেশি। 1971 সালে প্রথম তিনি পৌর সদস্য হয়েছিলেন। এটা অত্যন্ত গর্বের। প্রায় 51 বছর ধরে তিনি এই পৌরসভার সঙ্গে যুক্ত রয়েছেন। তার কাছে প্রথম জানতে চাইছি যে আপনি 1 মাস 13 দিন হলো আপনি দায়িত্বে এসেছেন, দায়িত্ব পেয়েছেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন। এই যে একটা গুরুদায়িত্ব আপনাকে দিয়েছে আপনাদের পার্টির নেতৃত্ব, রাজ্য সরকার যে গুরুদায়িত্ব দিয়েছে, এই গুরুদায়িত্ব কীভাবে আপনি সামলাবেন বলে মনে করছেন? 1865 সালের পূর্বে সে সময় যদি আপনারা দেখেন, কলকাতা সুতারটি গোবিন্দপুর থাকার সময় তার রেজিস্ট্রিটা বর্ধমানে হয়েছিল। বর্ধমান অনেক আগে, পৌরসভার কনসেপ্ট তো তারপর আসছে। আপনাদের এভলিউশনটা বুঝতে হবে। সেই সময় হাওড়া ছিল প্রথম বৃহত্তম মিউনিসিপ্যালিটি, আর অবিভক্ত বাংলায় বর্ধমান ছিল দ্বিতীয় বৃহত্তম মিউনিসিপ্যালিটি। সেই পৌরসভা হঠাৎ করে এসে এর বিরাট কিছু পরিবর্তন করার মতো ক্ষমতার যোগ্যতা আমার নয়। এবার আপনাদের বুঝতে হবে পৌর আইন। আগে পৌরসভা কী ছিল? আমি যখন 71 সালে প্রথম পৌরসভায় আসি, তখন 4 বছর অন্তর নির্বাচন হতো। পৌরসভা কিন্তু সাংবিধানিক অধিকার ছিল না, এটা আগে আপনাদের বোঝা দরকার। সেই সাংবিধানিক অধিকার কি ছিল না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা পৌরসভাকে পরিচালনা করতো, পঞ্চায়েতকে পরিচালনা। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এটাকে সংবিধানের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সাংবিধানিকভাবে পৌরসভাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা শুনলে অনেকে আশ্চর্য হয়ে যাবেন, এবং এটা খুবই দুর্ভাগ্যের। যখন রাজীব গান্ধী এই চেষ্টাটা করছেন, তখন বর্তমানের যিনি এমপি ছিলেন, নামটা বলা জানি, আমি খুব ভালো করে জানি, তিনি প্রয়াত হয়েছেন। তিনি এবং দীপেন ঘোষ নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। যদিও পরবর্তীকালে সিপিএমকে দেখেছি আমি গলার জোরে বলবার চেষ্টা করছে যে আমরা পৌর আইনের সংস্কার করতে চেয়েছি। আমার কাছে বই আছে, যে নোট অফ ডিসেন্টটা দিয়েছিলেন দুটোটাই আমার কাছে আছে। আপনারা চাইলে আমি ফটোকপি দিই। এটাকে রাজীব গান্ধী করতে পারেননি। রাজীব গান্ধী শহীদ হয়ে যাওয়ার পর নরসিংহ রাওয়ের সময়ে পৌর আইন তৈরি হলো 93 সালে, এবং 93 সালের পরে আপনাদের প্রথমেই বুঝতে হবে এই পৌর আইন অন্তর্ভুক্ত হওয়ার ফলে সারা ভারতবর্ষ জুড়ে পৌরসভা এবং পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি পেত। এই সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করার পরে পৌরসভা সাংবিধানিক অধিকার প্রাপ্ত। আজকের পৌর আইন, এবং যে কারণে আপনারা দেখবেন বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1936
যেটা পরিবর্তন হলো, একে ইংরেজিতে বলে রিপিল। রিপিল মানে টোটাল পরিবর্তন। 1993-তে নূতন অ্যাক্ট এলো, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই অ্যাক্টটা যেহেতু পার্লামেন্টে পাস হওয়ার পরে প্রত্যেক স্টেট তার নিজের মতো করে এটাকে নেয়। আচ্ছা, আপনি দায়িত্ব পাওয়ার পর প্রশাসন মন্ডলীর দায়িত্ব পাওয়ার পর 5টা বিষয়ের উপর জোর দিয়েছেন খুব বেশি। সেই 5টা বিষয় সম্পর্কে একটু যদি বলেন। দেখুন, আমরা দায়িত্ব নেওয়ার পরে সব আগে আমার প্রশাসনিক কাজকর্মের ব্যাপারে একটু পরিবর্তন আনার প্রয়োজন ছিল। যেমন ধরুন, আপনাদের অনেকের ধারণা আছে পৌরসভা মিউটেশন কথা। পৌরসভার আইনে কোথাও মিউটেশন কথাটা নাই। 113 মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী আমরা অ্যাসেসমেন্ট লিস্টটা তার পরিবর্তন করি। এই 113 সেকশনটা এখানে মানা হতো না। আগে দেখবেন যে কেউ একটা 10 লাখ কি 20 লাখ কি 40 লাখ টাকার বাড়ি কিনেছে, তাকে পার্সেন্টেজে টাকা নেওয়া শুরু হতো। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, অবৈধ, ইলিগ্যাল। আপনাদের মনে আছে 93 সাল থেকে আমি বিরোধী দলে থাকার সুবাদে আমি এই জিনিসের ওপর নোট অফ ডিসেন্ট এই মিউনিসিপ্যালিটিকে বারে বারে দিয়েছি। স্বাভাবিকভাবে আমি দায়িত্ব পাওয়ার পরে এর টাকা হচ্ছে মাত্র 200 টাকা নেওয়া যায়। 200 টাকা নিয়ে নাম পরিবর্তন করে দেওয়া যায়। কিসের নাম? আপনাদের অনেকেরই পৌরসভা সম্বন্ধে মৌলিক ধারণাটা ভুল। মৌলিক ধারণাটা কী? বর্তমান পৌরসভার সঙ্গে এখানে দেখবেন বিএলএলআরও আছে। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ মিউনিসিপ্যাল অ্যাক্ট আর হোয়াট ইজ কর্পোরেশন। ক্যালকাটা কর্পোরেশনের সাথে মিলিয়ে ফেলবেন। ক্যালকাটা কর্পোরেশনে বিএলএলআরও নাই। বিএলএলআরও মানে এই যে আমরা বলি কর, করের দুটো ইংরেজি আছে, একটা ট্যাক্স, একটা সেস। আমরা সেস নিতে পারি না। হোয়াট ইজ ওনারশিপ? আপনাকে ফান্ডামেন্টাল জিনিসগুলো আগে বুঝতে হবে। আপনাদের মুশকিল হচ্ছে আপনারা সংবাদপত্র এগুলো লেখেন না, মানুষকে এডুকেটও করেন না। তার ফলে পৌরসভার ভেতরের অভ্যন্তরে এমপ্লয়িদেরও এই নলেজগুলো নাই বলে এই শোলের ডায়লগটা বাধ্য হয়ে মাঝে মাঝেই দিতে হয়, চাকরি ফিসিং ফিসিং করে যাচ্ছে। 17 সাল 18 সালে মিউটেশন পড়ে আছে, মানুষ বুঝছে। আমার সামনে একজন বসে আছে, এনার 75 বছর বয়সে উনি মিউটেশনের দরখাস্ত জমা দিয়েছিলেন। আমি আসার পর 78 বছর বয়স যখন ওনার হলো, তখন ওনার মিউটেশন হলো। এখনও উনি মুক্তি পাননি, এখনও চাকরি ফিসিং চলছে। কারণটা হচ্ছে নির্বুদ্ধিতা। তারা জানে না। কি জানে না? পৌরসভাটা কী। আগে আপনি এটা বুঝুন। ওনারশিপ মানে কি? রাইট, টাইটেল অ্যান্ড ইন্টারেস্ট। আমি ইংরেজি ছাড়া বাংলায় বলতে পারবো না, কারণ রবীন্দ্রনাথ তো আমি নই। আর বাংলা ভাষায় কোনো লয়ের বই আজ পর্যন্ত লেখা হয়নি। যেটা লেখা হয়েছে আমি বাংলাদেশ পর্যন্ত দেখে এসেছি, পারা যায় না। এই রাইট, টাইটেল অ্যান্ড ইন্টারেস্ট। রাইট মানে স্বাভাবিকভাবে অধিকার বললেও হয় না কথাটা। রাইট ইজ এ রাইট। টাইটেল মানে আপনি জানেন দলিল, ইন্টারেস্ট মানে তার থেকে প্রফিট। তো একটা লোক বাড়ির মালিক, তার আছে রাইট, তার আছে টাইটেল, তার সেটাকে সে খাটাচ্ছে যে ভাড়াটা, তার থেকে সে ইন্টারেস্ট পায়। তাহলে ভাড়াটে যে ব্যবসা করছে তার কি থাকবে? তারও থাকবে রাইট আর ইন্টারেস্ট। পৌরসভা কিন্তু টাইটেল নিয়ে কোনো কথা বলতে পারে না। পৌরসভা কি দেখে? অপকার। অর্থাৎ এই ঘরটা যে ভাড়া নিয়েছে, সে যে ময়লা করবে, তাকে যে পরিষেবাটা আমরা দেবো, এইটা হলো পৌরসভার কাজ। আমার অধিকার নাই, কিন্তু এরা এখানে দলিল দেবে, বলছে না এটা ঠিক নয়, এটাকে ওই দেখাবো, এই জায়গা করবো। ভেরি সিম্পল জিনিস, কিন্তু সেটা কমপ্লিকেটেড হয়ে আছে মানুষের মাথার মধ্যে একটা জিনিস। অনেক বাড়ির মালিকই ভাবে ট্যাক্সটা কে দেবে? মিউনিসিপ্যাল ট্যাক্স আমরা কার কাছে নেবো? অপকারের কাছে নেবো, ভাড়াটের কাছ থেকে নেবো। কিন্তু এখানে ভাবে রে ভাড়াটে যদি দিয়ে যায় তাহলে তো গাড়িটা আমার বেহাত হয়ে যাবে। পৌরসভার পয়সায় চা খাবেন না, গাড়ি তেল নেবেন না, কোনো রকম। হ্যাঁ, তো এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? যুক্তিযুক্ত মানে
আপনি বোধহয় জানেনই না, আমরা 71 সালে যখন কাউন্সিলর ছিল আমাদের চাও খাবার পয়সা দিত না, মাইনেও ছিল না। এতদিনে তখন আমরা যখন কি করে কাজ হয়নি, করতাম? হ্যাঁ তখন আমরা কি করে কাজ করতাম? শুনুন, পৌরসভার গোটা নিঃসন্দেহে ভালো, হ্যাঁ। ভালো কি মন্দের পাবো না, পৌরসভা হয় না। ইট ইজ এ ডিভোশন। এই ডিভোশন কথাটাকে এস্টাবলিশ করতে হবে। এটার মধ্যে কোনো কৃতিত্ব পাওয়ার ব্যাপার না। বিশেষ করে পৌরসভায় 1145টি এমপ্লয়িকে নিয়োগ করা হয়ে গেছে, যারা টেম্পোরারি এমপ্লয়িজ। আপনারা এই ব্যবস্থাগুলো জানেন না। পৌরসভার এই এমপ্লয়িজের কোনোদিনই রাজ্য সরকার স্থায়ীকরণ করবে না। স্থায়ীকরণের যে লিস্ট তালিকা, সে তালিকা অলরেডি পূর্ণ হয়ে আছে, হয়তো অল্প কিছু খালি আছে, সেগুলো কিন্তু এইভাবে এদের থেকে পূরণ হবে না। তাহলে এদের আমরা মাইনে থেকে দেবো আমাদের ওন ফান্ড থেকে, মিউনিসিপ্যাল ওন ফান্ড থেকে যখন আমি নিয়োগ করবো, আমাদের খেয়াল রাখতে হবে। শুনুন, আমি স্বনির্ভর পৌরসভায় বিশ্বাস করি। পৌরসভা তার নিজস্ব রোজগার থেকে পৌরসভা চালাবে। আমি যদি বলি মমতাদি দিচ্ছেন না, মমতাদি বললেন না মোদি সাহেব দিচ্ছে না, মোদি সাহেব বললেন তাই নাকি, রাজীব দেয়নি, রাজীব বললো তাই নাকি, জওয়াহরলাল নেহরু ঠিক মতো পাননি, ও জওয়াহরলাল নেহরুকে ধরলাম, না ও তো ব্রিটিশ দেয়নি। এটা কোনো চুক্তি হতে পারে না। আমরা কেন স্বনির্ভর হব না? পৃথিবীর যদি আপনি অন্য পৌরসভার দৃষ্টান্তগুলো দেখেন, সেখানে সমস্ত সময়ে পৌরসভা স্বনির্ভর। আমার দ্বিতীয় প্রচেষ্টার আগে আর প্রথম প্রচেষ্টা আমরা কী করেছি না, আগে শহরকে একটা ব্র্যান্ড নেম দিতে হবে। আমাদের ব্র্যান্ড কি? কার্জন গেট। আপনি জানেন কার্জন গেট 1904-1905 সালে তৈরি। এই কার্জন গেটের সামনে আমি দেখছিলাম একটি সোনার দোকানের বিজ্ঞাপন দেওয়া আছে। আমরা দেখুন সমস্ত জায়গাটাই দিয়ে দিতে পারি, এখন কিছু নয়, কিন্তু কার্জন গেটটা আমাদের হাট, ওটাকে আর দেবো না। যে কারণে আমরা ঠিক করলাম, এটা কিন্তু আমি না, আমরা, খেয়াল রাখবেন যতগুলো কি যেন বিক্রি করলাম, আমরা ঠিক করলাম কার্জন গেটের ভেতরে অনেক ভাঙা ভুঙি অবস্থায় আছে, এটাকে রং করা দরকার এবং সাজানো দরকার। এর সঙ্গে লাইট দরকার। লাইট দিতে চাইছি আমরা এমন, তার জন্য সামনের দিকে দেখবেন না, কলেজের সামনে পুলিশ কেয়াস করে বসে আছে। পুলিশের কেয়াসটাকে আমরা অলরেডি কথা বলেছি, ওটা উপরে তুলে নিল। কারণ ওই জায়গাটা যে ফাঁকা হবে, আজকালকার দিনে দেখুন আমরা পারি না, আমাদের মেয়েরা সব করে সেলফ। আমরা ওখানে উই লাভ বার্ডওয়ান, হয়তো পুজোর আগেই দেখতে পেলে কোনো উই লাভ বার্ডওয়ান নেই, যদিও কার্বনগেট রং করা সম্ভব হয়ে উঠলো না। পুজোর পরেই আপনারা পেয়ে যাবেন কার্বনগেট সম্পূর্ণ। আমাদের সবচেয়ে 1145 জন যে স্টাফেরা আছে, উল্লেখযোগ্য কাজ আমি তখনই মনে করবো যদি আমি 10,000 টাকা মিনিমাম মাইনে করি। আমরা তো পারি। আমার কাছে যখন তারা ডেপুটেশন দিতে এসেছিল, আমি দেখেছিলাম আমাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আমি ওদের বলেছিলাম আমরা মাইনে বাড়াতে পারবো না, ঋণের খরচা বাড়াবো, ঋণের খরচা বাড়াবো। এই পুজোর সময় প্রত্যেকেই আনন্দ করে। আমরা কী করতে পেরেছি? কিছুই তো পারিনি। 2,000 টাকা তাদের আমরা লোন দিয়েছি। লোন মানে 200 টাকা করে 10 মাসের শোধ কোনো ইন্টারেস্ট লাগে। আমার বাড়ির যারা লোক, তারা যদি সুস্থ না হলো, তারা যদি সুন্দর না থাকলো, তারা যদি বাড়িতে যে আনন্দের সঙ্গে না থাকলো, তাহলে তো এই পৌরসভা কাজ করতে পারবে। আমরা কী করেছি? আমরা দেখেছি বর্ধমান শহরে বিভিন্ন জায়গাতে পাড়ায় পাড়ায় জলের সমস্যা। তার জন্য কী করছিল না, সাবমার্সেল বসাচ্ছে। সাবমার্সেল বসালে এটা খুব লজ্জাস্কর। তো কিছু কিছু নেতা আছে যারা তাদের কাছে মাংসের ভাতের দাম নেয় 8,000, 10,000 পর্যন্ত টাকা নেয়। আমরা বলেছি বাবা, পৌরসভার ফান্ডে টাকা দাও, নেতাদের পকেটের ফান্ডে 3,000 টাকা তোমরা জমা দাও, আমরা পৌরসভাটা পারমিশন করে দিচ্ছি, তুমি বসাও। যদিও জানি এইভাবে জলের বসালে কী হবে, এই সময় জলস্তরটা কমে যাবে। কিন্তু এই যে প্রজেক্টটা চলছে, আপনি দেখবেন পাইপ অনেকদিন ধরে চলছে, দীর্ঘকাল ধরে তো অপেক্ষা করে মানুষ বসে থাকবে না। আমি
আপনি আসার সময় শুনেছেন যে কাটোয়া থেকে জল আনবে, অবাস্তব কথা বলে না। জল আমরা কোথা থেকে নেবো? না, দামোদরের ভেতরে আমরা উপরে জল নেবো। দামোদরটা আমাদের একটু উপরে বইছে, কিন্তু দামোদরের জল 9 মাস 3 মাস থাকে না। 3 মাস জলটা ভরে রেখে কে বালি, এখানে বালি মাফিয়াদের যা অত্যাচার, যেখান থেকে জলটা আসার কথা ছিল সেখানে করতে গিয়ে দেখলাম 3 মিটার বালি কাটার সরকার পারমিশন দেয়, এরা 20 মিটারের ওপর করতে হচ্ছে। তার ফলে আমরা একটু দূরে 6 কিলোমিটার দূরে গিয়ে বসাবার ব্যবস্থা করেছি। সেটার জন্যে যে আমরা মেশিনের সঙ্গে কথা বললাম, বলে দেখুন এটা তো দেওয়া আছে দেখছি, আমি ঠিক আছে যে পয়সাটা লাগবে আমরা পরিষেবা করে দিয়ে দিচ্ছি, ওই যাতে ওরা বালিটা না কাটতে পারে। বালিটা কেটে দিলে তো জলটা আমরা তুলতে পারবো। আর কবে ওটা বসবে তার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে নাই, আমরা ইতিমধ্যে 2টো পাম্প চালু করে দিয়েছি ওখানে আমাদের নিজেদের জায়গায়। সেখান থেকে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি বেশ কয়েকটা ওয়ার্ডে। আপনি জেনে দেখুন পুজোর আগে, হ্যাঁ পুজোর আগে, অবশ্যই পুজোর আগে 14, 16 এরকম বেশ কটা ওয়ার্ডে আমরা জল আমরা পুজোর আগে দিয়ে দিচ্ছি। কত কানেকশন দিতে পারবো আমরা সেটা মোটামুটি দেখুন। 17 তারিখে আসার সময় তো আমাকে কোনো ইঞ্জেকশন দিয়ে দেয়নি যে অনুসরণ করতে হবে, এগুলো আধিকারিকদের ব্যাপার। আপনাকে প্রথমেই বললাম পৌরসভায় কোনো ব্যক্তি চালাতে পারে না, পৌরসভা একটা ইউনিট, এখানে আমাদের কর্মীরা আধা পেট খেয়ে আছে। আধা পেটের কর্মীদের নিয়ে কিন্তু জোর করে কাজ করানো যায় না, তাদেরকে আগে আনন্দের সঙ্গে, স্ফূর্তির সঙ্গে, জীবনের সঙ্গে তাদেরকে নিয়ে যুক্ত করতে হবে। আমরা সেই জায়গাটা কাজ করেছি। আপনি তো জানেন রবীন্দ্রনাথের কবিতা, আমরা কী বলতাম যখন রাস্তায় দাঁড়িয়ে যখন একের পর এক মাথা করতাম, সিপিএমরা হত্যা করতাম, আমরা কী বলতাম? বীরে রে রক্ত স্রোত, মতারে অশ্রুধারা, এর যত মূল্য সেটি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা মাইনি, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের কাণ্ডারি সুঝিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। এই যে শুধু এই প্রশ্নটা করছি, রাত্রির তপস্যাকে আনিবে না দিন। আমরা পৌরসভার কাজ করি, ভারতীয় 10,000 টাকা নিয়ে নিতে পারি, 10,000 টাকা তাও নিয়ে যেতে পারি, সেই কর্মীটা আমার কোনো অধিকার থাকে বলো যে বাবাটা করে আমাদের করতে হবে। ডাম্পিং গ্রাউন্ড, হ্যাঁ, ওটা নিয়ে নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করছে। আপনি রসায়নের লোক, খুবই রাসায়নিকভাবে কীভাবে সমাধান করছেন সেটা দেখুন। আমি রসায়ন পড়েছি যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সেটা তো বুঝতেই পারছে 70 ব্যাপার। ব্যাপারটা তারপর পৃথিবীটা অনেক বদলে গেছে। আপনারা জানেন ডাম্পিং গ্রাউন্ডটা পূর্বতন পৌরসভা যারা চালাতো তারা ভুল করে এটাকে বিক্রি করতো, বিক্রি করবে এবার মামলা মমতাদি জানতে পেরে আটকে দিয়েছিল যে পৌরসভার সম্পত্তি এভাবে বিক্রি করা বা বদলা বদলি করা যায় না। পৌরসভার সম্পত্তি কি আপনি এভাবে পারেন না, জনগণের সঙ্গে আপনি কিন্তু এরা একবারে রেজিস্ট্রি করে বিক্রি করেছে। আজকে সারা বিশ্ব খুব চিন্তিত, কিসের জন্য চিন্তিত না? পলিউশন নিয়ে। আরও বেশি চিন্তিত এই সভ্যতারা থাকবে কেন? এই সভ্যতারা কেন থাকবে না? আমরা এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং মিথেন গ্যাস আমরা ছাড়ছি, তার ফলে কী হচ্ছে? ওজোন স্তরে ফুটো হয়ে যাচ্ছে। ওজোন স্তরের ফুটোটাকে যদি না কমাতে পারি, এই জন্যে দেখবেন সারা বিশ্বে নতুন আইন হয়েছে যে পলিউশন করা যাবে। আমাদের এখানে এই যে বর্জ্য পদার্থ, এটা দুরকম দেখতে হয়, জৈব একটা অজৈব, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। লোকে যেটা বুঝবে সেই কারণে শুনুন, আমাদের নষ্ট এই করা ব্যাপারে যায়, যে প্রজেক্টটা হয়েছে, এই প্রজেক্টটা কেএমডি আমাদের সাহায্য করছে। এটা মমতাদির স্বপ্নের প্রজেক্ট, আপনাদের জেনে রাখা ভালো যে মমতা ব্যানার্জি বর্তমানে দিকে তাকিয়েছিলেন বলে দেখবেন শহরের যে মুখটা ঢুকছে, এই যে শহর শহর লাগছে,
তাহলে এটা তো লোকে বলতো যে হাওড়া ব্রিজ পেরিয়ে গেলে সুন্দরবন শুরু হয়ে যায়। বর্তমান ওই বাঘ সিংহ এরা বাস করে, কিন্তু মানুষ বাস করে। মানে এটাই ছিল নাগরিকদের ধারণা। তো মমতা দিয়ে এটা করেছে, বর্তমান শহরে যে কুড়িগ্রাম থেকে আপনারা করছে সেই জায়গাটা পারেনি শহরের মাঝটা তার থেকে করেছে, একটা শহরের রূপ তো দেওয়া হয়েছে। এটা কিন্তু কৃতিত্বটা সম্পূর্ণ মমতা ব্যানার্জি, এবং এটাই মমতা ব্যানার্জি যে ডাম্পিং গ্রাউন্ডটা বিক্রি হয়ে গেছিল খবরটা পেয়েই তিনি কিন্তু বন্ধ করে দিয়েছে। যারা কিনেছে তারা আবার অন্যজনকেও বিক্রি করে ফেলছে। এখন যাকে একটা লিটিগেশন আছে, তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল, আমরা বলছিলাম যখন এরা আন্দোলন করে লাভ নেই, আসলে আমাদের যা লস হয়েছে পৌরসভা সম্পত্তি ফিরিয়ে দিন। ওই জায়গাতে গেলে আপনারা কি দেখবেন যে এখন 2 বিঘে জায়গা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সেখানে কি তৈরি হচ্ছে না, রাসায়নিক সার তৈরি হচ্ছে, জৈব সার। আপনি যদি আজকে এক্সপোর্ট করতে যান তাহলে দেখবেন এই খাদ্যদ্রব্যাদি যে এক্সপোর্ট হয় সেখানে তারা কিন্তু ইনঅর্গ্যানিক সার ব্যবহার করতে যে প্রোডাক্ট, সেটা কিন্তু পৃথিবীর উন্নত দেশে নেয় না, যেমন ইউএসএ নেয়, আমরা ইংল্যান্ড নেয়। তারা বলে না আমরা জৈব সারের প্রোডাকশন, অথচ আমাদের তো জৈব সারের প্রোডাকশন প্রায় নাই, নতুন করে আবার শুরু হচ্ছে। কাজে এই জৈব সার এখানে তৈরি হয়, জৈব সার কোথেকে তৈরি হবে, এবং তৈরি হওয়ার জন্যে যে মেশিন অলরেডি বসে গেছে। আর বাকি যে জায়গাটা থাকবে দেখবেন এখনও ডাম্প করে পড়ে আছে, ওই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে, প্লাস্টিকগুলোকে রিপ্রসেসিং করে দেওয়া হচ্ছে। এর ফলে পৌরসভা কিন্তু কিছু টাকা পাবে। পৌরসভা যে ব্যবস্থাটা করে দিয়েছেন তার স্বপ্নের এই প্রজেক্টে, তাতে পৌরসভা ট্রাফিক গ্রাউন্ডে যে মাল পাঠাবে তার জন্য আমরা কিছু পয়সা পাবো। ঠিক আছে, কতটা পাবো না পাবো এই মুহূর্তে বলতে পারবো না। এই জন্য আমরা বর্তমান শহরের 2টো ওয়ার্ডকে সরকার থেকেই বলে দিয়েছিল যে এই 2টো ওয়ার্ডকে আপনারা ইয়ে করুন, 3টে পরবর্তীকালে বলছি, সরকার যখন বললো 2টো ওয়ার্ডকে আপনারা অন্তর্ভুক্ত মডেল করুন, কারণ এটা গ্রিন সিটির মধ্যে আমাদের বর্তমান ঢোকানো হয়েছে। পুজোরও চিত হয়ে সত্যি ইচ্ছা করে তো বর্তমান গ্রিন সিটি বললে অনেক অন্তত একটা করে হাসবে, কিন্তু বাস্তবটা আমরা চেষ্টা তো করতে পারি। আমরা চেষ্টা করার জন্য আমরা তখন বললাম না, কার্বন রেটটাকে শুধু আমরা নেব, তার জন্য আমরা 34 নম্বর ওয়ার্ডটাও নিয়েছি। আচ্ছা, বর্ধমানে সবচেয়ে বড় সমস্যা শহর বর্ধমানে যে নিকাশি ব্যবস্থা এবং আপনার যানজট, এটা কিন্তু আজ পর্যন্ত সমাধান হলো না। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এটা একই অবস্থা রয়েছে। এই ব্যাপারে আপনারা কোনো কি উদ্যোগ নিচ্ছেন বা চিন্তা ভাবনা কিছু করেছেন? দেখুন ভাই, 1865 সাল থেকে বর্ধমানের নিকাশি ব্যবস্থার উপরে কোনো কাজ হয়নি। এটা খুব একটু বিস্তারিতভাবে আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। বর্ধমান শহরের মধ্যস্থলে যদি কার্জন গেটের কাছে যে দাঁড়ায়, ওই যে বিস্তীর্ণ এলাকার জল, সেই জলটা কোথায় যেত? কাটা পুকুরে। তো আমি 93 থেকে 98 বক্তৃতা করতাম, আইনুলবাবুরা তখন শুনতেন, দিয়ে বলতেন যে কি কোথায় যেত? কাটা পুকুরে। কাটা পুকুরের জলটা আবার আসতো কোথায়? মিদ্যে পুকুরে। কাটা পুকুর পৌরসভায় বুঝিয়ে দিয়েছে, পৌরসভায় সেই জায়গা নিয়ে নিয়েছে। মিদ্যে পুকুর আজকে আছে দত্ত সেন হয়ে গেছে। দত্ত সেন যেটাই তো মিদ্যে পুকুর। আমরা তো সংস্কৃতি করেছি, পুকুর বুঝি, হ্যাঁ, দেখে আমরা অনলাইন করিনি, বুঝেছেন? যাকে এখন কে করেছে সেটা নিয়ে তো তাকে এখন গালাগাল দিয়ে তো লাভ হবে। তারপরে জলটা কোথায় যেত? তারপর জলটা যেত আর একটা দিঘিতে, লস্কর দিঘিটা দেখে আসুন, ওটা এখন দিঘি না পুকুর। লস্কর দিঘি যখন হতো ভর্তি হয়ে যেত, তারপর জলটা কোথায় যেত? কোথায় যেত? খালের বিল মাঠ। খালের বিল মাঠ কি আছে? খালের বিল মাঠ যখন ভর্তি হয়ে যেত, জলটা কোথায় যেত? রেল লাইনের ধারে। এই ছিল ন্যাচারাল অবস্থা। আজকে সেটা আছে। আজকে আমাদের যে সাবজলা, আপনারা একটু ইন্সপেকশন করুন, সাবজলা পর্যন্ত যে ড্রেনটা যাচ্ছে ওটা পঞ্চায়েত। আমরা এসেই দেখলাম সেখানে কাপড়ের দোকান করে বসে আছে।
আমরা এসডিওকে বললাম যে স্যার আপনি একটা চান এই যে একটু জল হলে 4 নম্বর 5 নম্বর ভাসছে। চিরোটির এখানে তো ড্রেন নাই, আগেও ছিল না, নতুন করে করতে হবে। ওই যে এটা একটা পরিকল্পনার ব্যাপার, এই পরিকল্পনা কিন্তু আমার করার ক্ষমতা নেই। এর জন্যে স্পেসিফিক লোক দরকার। কত টাকা লাগবে মিউনিসিপ্যালিটি, সে টাকা আছে। আপনি শুনছেন 1145টা ছেলে আমাদের আছে, তাদের আমরা মিনিমাম 10,000 টাকা বাড়িতে দিতে পারি না, আর আপনি বলছেন তাহলে পৌরসভার আর্থিক অবস্থা খুবই খারাপ। ওর তো কে বলেছে ভালো, আমি তো বলছি খুব খারাপ। 100 মতন দাম ফান্ড ছিল। 100 ফান্ড ছিল, ফান্ড করতে থেকে হবে। পৌরসভা তো কখনো কাজই করেনি, তো পৌরসভা ফান্ড করতে হবে। পৌরসভা তো অদ্ভুত ব্যাপারটা কি, 35টা ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো পাশাপাশি লিখুন, কোন ওয়ার্ড কত ট্যাক্স দেয় লিখুন। ট্যাক্স ও কালেকশন ঠিক মতো সব জায়গায় হয় না। কেন কেন হ্যাঁ, আর এইটাই তো আমরা চেষ্টা করছি। এই যে ধরুন আমি বর্ধমান শহরে কতদিন আছে, কত বয়স? 50-এর কাছাকাছি। 50-এর টাকা শৈলেন মুখার্জির বাগান বাড়ি ছিল। এখন বিশ্বনাথ লক্ষ্মীর বাবু সেটাকে ফ্ল্যাট করে দিয়েছে, 15-20 বছর হয়ে গেছে। সেই ফ্ল্যাটের লোকেদের আজও মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স। তাহলে ভাই কার দোষ? সিপিএমের আমল গেছে, আমাদের আমল গেছে, এখন পর্যন্ত কারো কারো ট্যাক্স হয় না। পৌরসভার রোজগারগুলো বাড়াতে হবে। আপনাদের বলছি যে এমন এমন ওয়ার্ড আছে, সে ওয়ার্ডে কোনো মিউনিসিপাল প্ল্যান চলে না, নেতাদের প্ল্যান চলে। মানে ব্যবস্থা অবৈধ নির্মাণের ব্যাপারে আমরা এফআইআর পর্যন্ত করে দিয়েছি 4-5টা। সেখানে আপনারা দেখুন, আমরা যেদিন এসেছি 17 তারিখে এসেছি, 21 তারিখে প্রথম খবর পেলাম যে আমরা নার্স কোয়ার্টারের পাশে ড্রেনের উপরে কনস্ট্রাকশন হচ্ছে। আমার টেলিফোনে বলি সেদিনে বোধহয় মুসলিমদের একটা ভ্যাকসিন, এই তো মমতাজির প্রসেস। হ্যাঁ, খুব ভালো এগোচ্ছে। ভ্যাকসিন শুনুন, আমাদের বক্তব্য হচ্ছে পৌরসভা ঘরের অভ্যন্তরে যাবে। এই যে কমপ্লেন, আমরা কমপ্লেন বক্স রাখিনি, আকাশে পাঠিয়ে দিয়েছি। আপনি মিউনিসিপ্যাল অ্যাপ, আপনি গুগলে চলে যান, বর্তমান মিউনিসিপ্যালিটির অ্যাপ আপনি ডাউনলোড করে নিন, তাতে আপনি কমপ্লেন করুন, জবাব আপনি পাবেন। আমরা কি বলছি, ট্যাক্স দেবেন, আপনি মিউনিসিপ্যালিটি অফিসে এসে লাইন দেবেন কেন? ইকোনমিক্স সোসাইটিতে কেন লাইন দেবেন? ঘর থেকে বসে আপনি অ্যামাজনে মাল কিনতে পারেন, আর ঘর থেকে বসে মিউনিসিপ্যালিটি ট্যাক্সও দিতে পারলেন না। অবস্থা হয়ে গেছে অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে। ঘর থেকে বসে আপনি সমস্ত মিউনিসিপ্যালিটির কাজটা করবেন। সেই জন্য আমরা দুয়ারে মিউনিসিপ্যালিটি আদৌ বলিনি, আমরা বলছি ঘরের অভ্যন্তরে করবো। ভ্যাকসিন, দুয়ারে ভ্যাকসিনটা সফল হবে। ঘরের ভ্যাকসিনটা তার কারণ আমাদের ডাক্তার পাঠাতে হয় তো, ডাক্তার ছাড়া বাড়িতে বাড়িতে যে বৃষ্টির পাওয়া যায় না। করেছি, দেখুন আমি করিনি। আর টোটাল ভ্যাকসিন কত শতাংশ এখন? বর্তমানে যে টোটাল পপুলেশন তার 96% আমরা অলরেডি করে ফেলছি। প্রথম ডোজ, নট সেকেন্ড ডোজ। সেকেন্ড ডোজের জন্য চেষ্টা করছি। খেয়াল রাখবেন, ভ্যাকসিন জিনিসটা অন্য জিনিস। এই যে বন্যার জল, বড় লোকের ঘরেও আসে, গরিবের ঘরেও যায়, সিপিএমের ঘরেও যায়, নকশালদের ঘরেও যায়, তৃণমূলের ঘরেও যায়, ভাগ করে পড়ে। সূর্যের আলো, তুমি করোনা ভাগ করে পড়ে না। করোনার বিরুদ্ধে লড়াই মানবতার লড়াই, এটাই মমতাজির ভাষা। মমতাজি বারবার বলছেন করোনার যুদ্ধ মানবতার যুদ্ধ, এই যুদ্ধ আমাদের সবাই মিলে করি। আরও বেশি মানুষের কাছে তারা ধন্যবাদ আরও হবেন, এবং এ ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা মুক্ত আবহের পক্ষ থেকে এতক্ষণ তাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনি নমস্কার আপনাকে।